হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে ফিনান্স সেকেন্ড পেপারের টেস্ট পেপার সলভিং কোর্সের আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোকরম হোসেন চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা পড়বো আর কি। এটা সম্ভবত চ্যাপ্টার 6 তোমাদের বইয়ের। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখো আমাদের ওকে আমাদের প্রথম কোয়েশ্চেন, এটা কি ঢাকা বোর্ডের 2022 সালে আগত একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে, ভ্রমণকারী চেক কি? ভ্রমণকারী চেক হচ্ছে যে চেকটা ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে ইস্যু করা হয়। তুমি ধরো, তুমি ঢাকা থেকে অর্থাৎ তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করতে যাচ্ছ। সো ব্র্যাক ব্যাংক হচ্ছে তোমাকে একটা চেক ইস্যু করে দিচ্ছে, অর্থাৎ কি মানে ভ্রমণকারী চেক ইস্যু করে দিচ্ছে আর কি। হ্যাঁ, যে চেকটার সাহায্যে তুমি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার কারেন্সিতে ওই চেকটা হচ্ছে ভাঙাইতে পারবা। ঠিক আছে, সো তোমার আর কোনো প্রবলেম হবে না ওইখানে গিয়ে। এরপর কি দেখো, চেকের অনুমোদনের প্রয়োজন হয় কেন? চেকের অনুমোদনের প্রয়োজন হয় মালিকানা পরিবর্তনের জন্য আর কি। হ্যাঁ, সাধারণত সো আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে চেক প্রধানত হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে বাহক চেক, একটা হচ্ছে দাগ কাটা চেক, আর একটা হচ্ছে কি হুকুম চেক। ঠিক আছে, সো বাহক চেক হচ্ছে আদেশ, মানে বাহক চেক তো মানে হাত বদলের মাধ্যমে হচ্ছে কি মালিকানা চেঞ্জ করা যায়। কারণ কি বাহক চেক, আচ্ছা ঠিক আছে, বাহক চেক ডিটেলস বলবো এখন। আচ্ছা না বলি, হ্যাঁ দেখো, বাহক চেক কি দাগ কাটা চেক আর একটা হচ্ছে হুকুম চেক, এগুলো ডিটেলসে বলবো যখন কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, সো প্যারা নেওয়ার কিছু নেই। দেখো, বাহক চেকে কি হয়, হাত বদলের মাধ্যমে হচ্ছে মানে মালিকানাটা চেঞ্জ হয়ে যায়। তুমি আমাকে দিছো, এটার মালিক এখন আমি, আমি অন্য কাউকে দিলাম, চেকের মালিক এখন অন্য কেউ। ঠিক আছে, এখন যখন হুকুম চেক হয়, হুকুম চেকের মধ্যে যখন তুমি দাগ কেটে দিবে, অর্থাৎ দাগ কাটা চেকে রূপান্তর করবা, তখন হচ্ছে ওইটা কি হয়, ওটা হয়ে যায় মানে ওইটার মালিকানার অনুমোদন হয়ে যায় আর কি। হ্যাঁ, অর্থাৎ দাগ কাটার পরে তোমাকে হচ্ছে পিছনে আবার সিগনেচার করে দিতে হবে। অর্থাৎ সাপোজ আমি তোমাকে দিছি, আমি তোমার নামে এটা ইস্যু করছি। ঠিক আছে, এখন চেকটা হচ্ছে তোমার, এখন তুমি অন্য কাউকে দিতে চাচ্ছ, তখন কি করবা, তুমি হচ্ছে পিছনে একটা সিগনেচার করে দিবা। সিগনেচার করে দিয়ে যদি বলো এটা বাহক চেক, তাহলে বাহক চেক। যদি বলো তুমি ধাক্কাটা চেক, তাহলে ধাক্কাটা চেক। ঠিক আছে, অর্থাৎ ওইটার মাধ্যমে হচ্ছে সিগনেচারের মাধ্যমে হচ্ছে তোমার কি হয়ে যাবে, তোমার মানে মালিকানাটা চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এরপর দেখো গ নাম্বারে কি বলছে, উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে কোন ধরনের চেক প্রদান করেন? ঠিক আছে, জনাব মাসুদ একজন ঠিকাদার, তিনি তার পাওনাদার জনাব রাসেলকে 1 লক্ষ টাকার এমন একটি চেক প্রদান করছে যা নিরাপদ বলে বিবেচিত। তাহলে চেক, ওকে এখন হচ্ছে আমার ডিটেলসে যাওয়ার সময় চলে আসছে। ওকে, একটু আগে যাইতে চাইনি। আচ্ছা ঠিক আছে, বলি এবার। ওকে, আমি চেক তিনোটা সম্পর্কে হচ্ছে আলোচনা করে ফেলি। প্রথমে আসো বাহক চেক। হ্যাঁ, বাহক চেক কি হয়? বাহক চেকের মধ্যে আহ, বাহক চেক, বাহক চেক কিভাবে বুঝবা, তুমি হচ্ছে নামের পাশে অথবা বাহককে, এই দুইটা শব্দ হচ্ছে কি লেখা থাকবে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে হচ্ছে বাহক চেক। বাহক চেকের মধ্যে কোনো দাগ কাটা থাকে না, জাস্ট একটা সিম্পল চেক। সিম্পল চেকের মধ্যে হচ্ছে নামের পাশে কি থাকে, অথবা বাহককে, এই দুইটা শব্দ থাকবে। ঠিক আছে, এখন আমি তোমাকে চেক দিলাম, তাহলে চেকটা তোমার। আর অর্থাৎ তুমি উত্তোলন করতে পারবা, তুমি যদি অন্য কাউকে দাও তাহলে সেও উত্তোলন করতে পারবা। এখন ধরো তোমার থেকে চেকটা চুরি হয়ে গেছে, তখন কি করবে, চোর গিয়ে ওইটা যদি জমা দেয় ব্যাংকে, তাহলে হচ্ছে ব্যাংক চোরকে হচ্ছে টাকাটা দিয়ে দিবে। কারণ ও তো জানে না যে হচ্ছে, ব্যাংক জানে না যে হচ্ছে ওটা চোর ছিল। ঠিক আছে, ব্যাংক ভাববে তুমি ওকে টাকাটা দিতে বলছো, বাহককে দিতে বলছো, যেহেতু চেকের বাহক তখন চোর। ঠিক আছে, সো ব্যাংক চোরকে হচ্ছে টাকাটা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, বাহক চেক হচ্ছে সেফ না। ঠিক আছে, কিন্তু হচ্ছে ওইখানে ওইটা কিন্তু অনেক দ্রুত আর কি। দ্রুত বলতে হচ্ছে দ্রুত বলতে কীরকম, তুমি যাকে দিবে সেই গিয়ে সাথে সাথে টাকাটা উত্তোলন করে ফেলতে পারবে। ঠিক আছে, এখন আসো, তাহলে বাহক চেক সেফ না বাট ফাস্ট। ঠিক আছে, এরপরে আসো দাগ কাটা চেক। দাগ কাটা চেকের মধ্যে বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা, একটা হচ্ছে একটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা, একটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা। সেগুলো হচ্ছে পরবর্তীতে আসতেছি আমি। হ্যাঁ, কোয়েশ্চেনের সাথে সাথে আসবো, সমস্যা নেই সেটা। তাহলে হচ্ছে ইন জেনারেল দাগ কাটা চেক কোনটা? দাগ কাটা চেক হচ্ছে যখন একটা সিম্পল চেকের মধ্যে তুমি বাম বাম পাশের কর্নারে, উপরের কর্নারে তুমি দুইটা দাগ কেটে দিলা,
অর্থাৎ এটা যদি তোমার হয় চেক, হ্যাঁ, তুমি যদি এখানে এবার দুইটা দাগ কেটে দাও তাহলে এটা হয়ে গেল দাগ কাটা চেক, ঠিক আছে। এখন দাগ কাটা চেক দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিশেষভাবে, একটা হচ্ছে সাধারণ। হ্যাঁ, যদি সাধারণ হবে কখন, যদি এখানে শুধু লেখে যে গ্রাহকের হিসাবে, এই দুইটা এখানে যদি লেখা থাকে গ্রাহকের হিসাবে, তাহলে এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। আর যদি গ্রাহকের হিসাবে লেখা না থাকে, যদি থাকে কোনো ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম যদি লেখা থাকে, ব্যাংকের নামও লেখা থাকতে পারে, অথবা ব্যাংকের নাম প্লাস ব্রাঞ্চের নাম এটাও লেখা থাকতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো কি বিশেষভাবে দাগ কাটা চেক। হ্যাঁ, এখন দাগ কাটা চেকের সুবিধা কি? দাগ কাটা চেকের সুবিধা হচ্ছে কি কীভাবে বলবো, দাগ কাটা চেকের সুবিধা হচ্ছে আমি একটা দাগ কাটা চেক কাটলাম, তোমাকে দিলাম, ঠিক আছে। তুমি তুমি এটা তোমার, সাপোজ আমি চেক কাটছি, আমি চেক বানাইছি তোমার নামে ইস্যু করছি, বাট তুমি অন্য কাউকে দিয়ে হচ্ছে চেকটা জমা দেওয়াতে চাচ্ছ, ঠিক আছে। তো এখন অন্য কেউ যদি চেকটা জমা দেয় তাহলে কিন্তু ওকে ক্যাশে ওই টাকাটা দিবে না। টাকাটা যাবে কোথায়? টাকাটা যাবে হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে। কারণ হচ্ছে দাগ কাটা চেকের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে যার নাম লেখা থাকবে, ঠিক আছে, যার নাম লেখা থাকবে তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে কি জমা হবে, ঠিক আছে। আর যদি ব্যাংকের নাম লেখা থাকে তাহলে ওই স্পেসিফিক ব্যাংকটাতে গিয়ে হচ্ছে তোমার চেকটা জমা দিতে হবে। আর যদি ব্রাঞ্চের নাম উল্লেখ থাকে তাহলে ওই স্পেসিফিক ব্যাংকের স্পেসিফিক ব্রাঞ্চে গিয়ে হচ্ছে তোমাকে চেকটা জমা দিতে হবে। তাহলে হচ্ছে তোমাকে ওরা টাকাটা তোমার হিসাবে ট্রান্সফার করে দেবে আর কি। তাহলে এখানে বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যে ব্যাংকের নাম উল্লেখ থাকবে অথবা যে ব্যাংকের নাম প্লাস যে ব্রাঞ্চের নাম উল্লেখ থাকবে, সেই ব্যাংক প্লাস সেই ব্রাঞ্চের মধ্যে কিন্তু তোমার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। যদি অ্যাকাউন্ট থাকা না লাগে তাহলে ওরা টাকাটা ট্রান্সফার করবে কোথায়, ঠিক আছে না। তাহলে দাগ কাটা চেক কি বলা যায়? দাগ কাটা চেক হচ্ছে সেফ। দাগ কাটা চেকের মতো আরেকটা সেফ চেক হচ্ছে হুকুম চেক, ঠিক আছে। এটাকে আমরা বলি হুকুম চেক। হুকুম চেক, এখন হুকুম চেকের বৈশিষ্ট্য কি? হুকুম চেকের বৈশিষ্ট্য হচ্ছে নামের পাশে অথবা আদেশ অনুসারে, ঠিক আছে। এই তিনটা ওয়ার্ড অথবা আদেশানুসারে, ওইটা অর্থাৎ আদেশ অনুসারেকে তুমি আদেশানুসারে লিখতে পারো, অর্থাৎ এক শব্দে রূপান্তর করতে পারো। সো এরকম এই তিনটা বা দুইটা যদি শব্দ থাকে তাহলে সেটা হয়ে যায় কি আদেশ অনুসার, অর্থাৎ হুকুম চেক হয়ে যায় আর কি। হ্যাঁ, এখন হুকুম চেকের বৈশিষ্ট্য হচ্ছে যে যার নামে চেকটা ইস্যু করা হয়েছে তাকে গিয়েই হচ্ছে টাকাটা কালেক্ট করতে হবে, অর্থাৎ তাকে গিয়ে হচ্ছে কি টাকাটা নিতে হবে, ঠিক আছে। আর অথবা আরেকটা কাজ করতে পারে, যার নামে ইস্যু করা হয়েছে সে হচ্ছে অনুমোদনের মাধ্যমে এই টাকাটা অন্য কাউকে মালিকানা করে দিতে পারবে, ঠিক আছে। তখন হচ্ছে ওর নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবে। এটা হচ্ছে হুকুম চেকের বৈশিষ্ট্য। তাহলে যদি আমরা সেফ অনুসারে চিন্তা করি, যদি আমরা সেফটির ব্যাপারে চিন্তা করি আর কি, তাহলে সব থেকে বেশি সেফ হচ্ছে দাগ কাটা চেক আসে, তারপর আসে হুকুম চেক, তারপর আসে বাহক চেক, ঠিক আছে। কারণ দাগ কাটা চেক আর হুকুম চেকের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, দাগ কাটা চেক হচ্ছে তুমি যে কোনো কাউকে দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে পারবে, কিন্তু এখানে হচ্ছে হুকুম চেকের মধ্যে একটা সমস্যা, সেটা হচ্ছে কি আমি যদি তোমার নামে ইস্যু করি তাহলে হচ্ছে তোমাকে গিয়ে টাকাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাকে উপস্থিত থাকতেই হবে। আর যদি তুমি উপস্থিত থাকতে না পারো তাহলে হচ্ছে তুমি এটার মালিকানা চেঞ্জ করে দিতে হবে তোমার, ঠিক আছে। একদম মানে সোজা সাপটা ব্যাপার আর কি। তাহলে সব সুবিধা বিবেচনায় হচ্ছে 1 নম্বরে আমরা রাখতে পারবো দাগ কাটা চেকে, 2 নম্বরে রাখতে পারবো হুকুম চেকে, আর 3rd ক্লাস হচ্ছে কোনটা, বাহক চেক, ঠিক আছে। তাহলে তোমাদেরকে সব কিছু ইন ডিটেলসে বলে দিছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আর প্লাস আমি কিন্তু এগুলো বারবার বলবো না, ঠিক আছে। প্রত্যেকটা মানে উদ্দীপকের অর্থাৎ কি প্রত্যেকটা কোয়েশনের মধ্যে যদি এগুলো আছে তাহলে হচ্ছে আমি এগুলো স্কিপ করবো, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো প্রথমে কোন ধরনের চেক প্রদান করছে। দেখো এমন একটা চেক প্রদান করছে যা নিরাপদ বলে বিবেচিত, তাহলে এটা কোন চেক হওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই দাগ কাটা চেক, ঠিক আছে। তাহলে আমাদেরকে যদি এরকম বলে নিরাপদ চেক, ঠিক আছে, তাহলে আমরা সবসময় ধরে নেব হচ্ছে দাগ কাটা চেক, ঠিক আছে। হুকুম চেক ধরবো না, কারণ হচ্ছে হুকুম চেক খুব একটা ইউজ করা হয় না। দাগ সব থেকে বেশি ইউজ করা হয় দাগ কাটা চেক আর হচ্ছে বাহক চেক। বাহক চেক হচ্ছে রিস্কি, তাহলে আমাদের কাছে অপশনে থাকে শুধু একটা, সেটা কি দাগ কাটা চেক। তাহলে এখানে হচ্ছে তুমি দাগ কাটা চেকের বৈশিষ্ট্য দিয়ে দেবা, ঠিক আছে।
ওকে ফাইন। এখন ঘ নম্বর, আচ্ছা তাও আমরা তো উদ্দীপক পুরোটা পড়িনি, কিন্তু দুর্ভাগ্যবশত কি বলছে, জনাব রাসেল উক্ত চেকটি হারিয়ে ফেললে মাসুদ সাহেবের শরণাপন্ন হন। জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হয়ে জনাব রাসেলের নামের শেষে আদেশ অনুসারে কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করছে। তাহলে পরের চেকটা কোন ধরনের চেক? অবভিয়াসলি হুকুম চেক, ঠিক আছে। এই দেখো আদেশ অনুসারে, এটাকে আদেশ অনুসারেও লিখতে পারো অথবা কি লেখা যায়, আদেশ সানুসারে, ঠিক আছে, এভাবেও লেখা যায়। সো দোনোটা কিন্তু একই কথা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আমাদের 1 নম্বর কোয়েশ্চেনটা শেষ আর কি। হ্যাঁ, তাহলে এখানে বেশি কিছু বলার নাই। আর তোমরা হচ্ছে চাইলে হচ্ছে পজ করে দেখে নিতে পারো একবার। আর কিভাবে লিখতে হবে, সৃজনশীলগুলো কিভাবে লিখতে হবে, সেগুলো তো আমি প্রথম ক্লাসে আলোচনা করছি। হ্যাঁ, সো আর আলোচনা করতেছি না এখানে। এবার আসো আমরা প্রশ্ন নম্বর 2-এ যাই, ঠিক আছে। চেক কি? চেক কি সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা শর্তহীন নির্দেশনামা। কে দেয়? গ্রাহক দেয়। কাকে দেয়? ব্যাংকে দেয়, ঠিক আছে। কেন দেয়? কারণ হচ্ছে ওর টাকা লাগবে, সো এটা হচ্ছে চেক। তাহলে চেক কি? আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামা হচ্ছে চেক, ঠিক আছে। এরপর দেখো বিনিময় বিল বলতে কি বোঝো? বিনিময় বিল হচ্ছে এমন একটা বিল যেটা কোথায় ইউজ করা হয়, যেটা হচ্ছে মূলত ব্যবসার ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। সাধারণত বাকিতে বাকিতে যদি লেনদেনটা হয়, অর্থাৎ বকেয়া ভিত্তিতে যদি লেনদেনটা হয়, তখন হচ্ছে কি বিনিময় বিলটা ইউজ করা হয়, ঠিক আছে। এখন বিনিময় বিল আর অঙ্গীকারপত্র, এই দুইটার মধ্যে অনেক কনফিউশন লেগে যায়, ঠিক আছে। আমি এই দুইটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। বিনিময় বিল আর একটা হচ্ছে কি অঙ্গীকারপত্র। হ্যাঁ, অঙ্গীকারপত্র। ওকে ফাইন। তাহলে বিনিময় বিলের মধ্যে কিন্তু প্রধানত 3টা পক্ষ থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে বিনিময় বিলটা মানে ধরো, আচ্ছা তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে। আমি তোমাকে একটা কোনো কিছু বিক্রি করলাম, ঠিক আছে, একটা পণ্য বিক্রি করছি, সাপোজ 1 লাখ টাকা, ঠিক আছে। তুমি আমাকে বলতেছো হচ্ছে টাকাটা তুমি দিবা না, মানে এখন দিবা না, তুমি হচ্ছে 3 মাস পরে দিবা। প্রোডাক্টটা যদি সেল হয়, অথবা সেল হলে তো তাড়াতাড়ি দিবা, অথবা হচ্ছে 3 মাস পরে গিয়ে দিবা আর কি। হ্যাঁ, তো এখন আমি বলতেছি যে তুমি যে আমাকে টাকা দিবা সেটার কি মানে গ্যারান্টি কি, ঠিক আছে। তো তুমি এখন একটা বিনিময় বিল বানাইলা। হ্যাঁ, বিনিময় বিল বানাইলা, ঠিক আছে। এখন তুমি যে টাকা দিবা সেটা আমি তোমার উপর বিশ্বাস করতে পারতেছি না, সাপোজ। হ্যাঁ, এখন আমি বলতেছি যে না, আমার তোমার উপর বিশ্বাস নাই, আমার আর একটা গ্যারান্টি লাগবে, ঠিক আছে, যে হচ্ছে টাকা দিতে পারবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের, অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠানের, কারণ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের টাকার মানে দেউলিয়া হওয়ার সম্ভাবনা একটু কম। কম না মানে হচ্ছে ওইটা মানে তোমার থেকে তো রিস্কি কম সেটা আর কি। হ্যাঁ, মানে তুলনামূলক রিস্কি তো কম। তাহলে আমি বলবো কি একটা আর্থিক প্রতিষ্ঠানের মানে গ্যারান্টি লাগবে, ঠিক আছে। তাহলে বিনিময় বিলের মধ্যে 3টা পক্ষ থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা, ঠিক আছে। আর একটা হচ্ছে কি যে গ্যারান্টি দিবে আর কি। হ্যাঁ, ওরে কি লিখবো, ধরো স্বাক্ষরকারী। হ্যাঁ, এক্সট্রা একটা স্বাক্ষরকারী আর কি। হ্যাঁ, স্বাক্ষরকারী, লিখলাম, ঠিক আছে। এই 3টা পক্ষ থাকে। কিন্তু অঙ্গীকার পত্রে কি হয়? অঙ্গীকার পত্রে থাকে যে শুধু 2টা পক্ষ, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। কেন? কারণ হচ্ছে আমি তোমাকে বিশ্বাস করি, ঠিক আছে। আমি বিশ্বাস করি যে হচ্ছে তুমি আমাকে 3 মাস পরে টাকাটা দিয়ে দিবা। বাট অঙ্গীকার পত্র নিলাম, সেটা হচ্ছে একটা ফর্মালিটিসের জন্য। যেহেতু তোমরা যদি ভোক্তা অধিকারের ভিডিওগুলো দেখো আর কি ইউটিউবের মধ্যে, তাহলে দেখবো যে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের প্রমাণ খুঁজে তোমরা যে ব্যবসা করতেছো এগুলো প্রমাণ করে। সো ওইখানে একটা প্রমাণ হিসাবে অঙ্গীকারপত্র কিন্তু ইউজ করা যায়। আমি তোমার থেকে এই মালটা কিনছি, হ্যাঁ, তাহলে মালটাকে যে কিনছি সেটার প্রুফ কই? সেটার প্রুফ হচ্ছে অঙ্গীকারপত্র। এই অর্থাৎ ক্রেতা বিক্রেতাকে কি করছে? অঙ্গীকার দিছে আমি তোমাকে টাকাটা 3 মাস পরে দেব। আর বিক্রেতা হচ্ছে ক্রেতাকে ট্রাস্ট করে, যার কারণে হচ্ছে ওর অন্য একটা স্বাক্ষরকারী লাগে নাই, ঠিক আছে। তাহলে অঙ্গীকারপত্র আর বিনিময় বিল দুটোটা ক্লিয়ার। দুটোটাই হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার কি শর্তহীন মানে প্রতিজ্ঞা টাইপের আর কি। হ্যাঁ, প্রমিস টাইপের।
তাহলে আমরা হচ্ছে বিনিময় বিল সম্পর্কে জানলাম, অঙ্গীকারপত্র সম্পর্কেও জেনে গেলাম। ঠিক আছে, এখন দেখো উদ্দীপকের আলোকে 8 লক্ষ টাকা চেকটি কোন ধরনের চেক। এখানে কি বলছে, মিস্টার আবেদ একজন ব্যবসায়ী, তিনি মাল বিক্রয় করে করিমের নিকট হতে চেকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। তিনি দুটি চেক সংগ্রহ করছে, একটা হচ্ছে 3 লক্ষ টাকার, একটা হচ্ছে 8 লক্ষ টাকার। 3 লক্ষ টাকার চেকটা হচ্ছে তিনি সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবেন। তাহলে যেহেতু সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবে, এটা হচ্ছে একটা বাহক চেক। কিন্তু 8 লক্ষ টাকার চেকটা হতে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারবে না, এই 8 লক্ষ টাকা তার ব্যাংক হিসাবে জমা দিতে হবে। তাহলে এটা কোন ধরনের চেক? এটা হচ্ছে দাগ কাটা চেক। কেন? কারণ হচ্ছে এর দাগ কাটা চেক হচ্ছে ব্যাংক হিসাবের মাধ্যমে হচ্ছে কি টাকাগুলা কালেক্ট করতে হয়, আর যেটা বাহক চেক আছে সেটা হচ্ছে সরাসরি কালেক্ট করা যায়। সো আমরা বলতে পারি এটা বাহক চেক, আর এটা হচ্ছে কি দাগ কাটা চেক। তাহলে 8 লক্ষ টাকার চেকটা কোন ধরনের চেক? অবশ্যই দাগ কাটা চেক। ঠিক আছে, এখন দেখো 8 লক্ষ টাকার চেকটি 3 লক্ষ টাকার চেক 3 লক্ষ টাকার চেক অপেক্ষা অধিক নিরাপদ। অর্থাৎ কি বলছে, দাগ কাটা চেক বাহক চেক থেকে অধিক নিরাপদ, এটা হচ্ছে আমাদেরকে বর্ণনা করতে হবে। এখন এটা কিন্তু আমি একটু আগে বলছি তোমাদেরকে, সো ওই অনুসারে হচ্ছে লিখে ফেলবা জাস্ট। এখন তোমার কাজ হচ্ছে আমার কথাগুলোর সাথে তুমি মিলাই এটা হচ্ছে একটু পড়বা। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নটা শুরু করি। নিকাশ ঘর কি সেগুলো হচ্ছে আমরা আগে পড়ছি। নিকাশ ঘর হচ্ছে এমন একটা ঘর যেখানের মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির উপস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলা নিজেদের মধ্যে আন্তঃলেনদেনগুলো সম্পন্ন করে, সেটা হচ্ছে নিকাশ ঘর। ঠিক আছে, এখন ব্যাংক নোট ও সরকারি নোট কি একই জিনিস? না, ব্যাংক নোট আর সরকারি নোট একই জিনিস না। সরকারি নোট যদি বলি, সরকারি নোট হচ্ছে সরকার ইস্যু করে, আর ব্যাংক নোট হচ্ছে কি ব্যাংক ইস্যু করে। কোন ব্যাংক ইস্যু করে? ব্যাংক নোট হচ্ছে সবসময় কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করবে। সরকারি নোট হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইস্যু হয়, আর ব্যাংক নোট হচ্ছে সরকারের অধীনে ইস্যু হয়। ঠিক আছে, অর্থাৎ সরকার থেকে পারমিশন নিয়ে হচ্ছে ওরা ইস্যু করে। এখন সরকারি নোট কোনগুলো আছে? সরকারি নোট তোমার মনে রাখতে পারো সহজে একটা পদ্ধতি আছে, যেগুলোর কয়েন আছে সেগুলো হচ্ছে সরকারি নোট। ঠিক আছে, অর্থাৎ 1, 2 আর হচ্ছে 5। ঠিক আছে, 1, 2, 5 এই তিনটা হচ্ছে সরকারি নোট, আর এগুলো বাদে আর যেগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে ব্যাংক নোট। ঠিক আছে, আচ্ছা এবার আসো গ, উদ্দীপকের আলোকে এটি কোন ধরনের চেক? ওকে, মিস্টার সিদ্দিক একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবস্থাপককে তার দেনাদারের নিকট 40 লক্ষ টাকা চেক সংগ্রহের জন্য পাঠালেন, কিন্তু তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন কারণ টাকার পরিমাণ অনেক বেশি ছিল। চেকের বাম কোনায় সমান্তরাল রেখা দেখে তিনি আশ্বস্ত হলেন। দেখো বাম কোনায় উপরের দিকে, হ্যাঁ, সমান্তরাল যদি রেখা থাকে তাহলে সেটা হচ্ছে কি দাগ কাটা চেক। দাগ কাটা চেক দেখে তিনি আশ্বস্ত হয়েছেন। কেন আশ্বস্ত হয়েছেন? কারণ এটা হচ্ছে এটা নিরাপদ, এটা চুরি হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে গ নম্বর জানছি। ঘ নম্বর দেখো, এই চেকটির কোনো তাৎপর্য আছে কিনা। তাৎপর্য অর্থাৎ তুমি ইম্পর্টেন্সটা ব্যাখ্যা করবা। ইম্পর্টেন্স অর্থাৎ সুবিধা অসুবিধা। অসুবিধা তো নাই, ম্যাক্সিমাম সুবিধাই আছে, তো তুমি সুবিধাগুলো হচ্ছে বর্ণনা করবা। আর এখানে কি করবা? এখানে হচ্ছে বলবা যে হচ্ছে এই চেকটার বৈশিষ্ট্য দাগ কাটা চেকের বৈশিষ্ট্যের সাথে মিলে বিদায় এটা দাগ কাটা চেক। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো 4 নম্বর, খোলা চেক কি? খোলা চেক হচ্ছে এমন একটা চেক, তোমরা মুভির মধ্যে দেখতে পারো, যেমন ধরো কি বলে, ধরো মেয়ের নায়িকা, হ্যাঁ, হিরোইনের বাবা হচ্ছে অনেক কোটিপতি, এখন হিরো হচ্ছে একদম ধরো একদম গরিব টাইপের। তা এখন হিরোর বাবা বলে যে হচ্ছে কি, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা চেক দিয়ে দিচ্ছি, তুমি নিজের ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট বসাই নিও, তারপর হচ্ছে টাকা নিয়ে ফেলো। ঠিক আছে, এখন বাপ হচ্ছে বিলিয়নার আর কি, হ্যাঁ, সো ওর কাছে টাকার অভাব নয়। ওইটাই হচ্ছে খোলা চেক, অর্থাৎ তোমার সব কিছু লেখা থাকবে, ওখানে সিগনেচারও লেখা থাকবে, শুধু হচ্ছে টাকার অ্যামাউন্টটা ফাঁকা থাকবে। ঠিক আছে, তো তুমি নিজের ইচ্ছা মতো টাকা অ্যামাউন্টটা বসাই তুমি চেক জমা দিয়ে হচ্ছে টাকাটা নিতে পারবা। তাহলে সেটা হচ্ছে কি খোলা চেক। হ্যাঁ, চেকের অনুমোদন বলতে কি বোঝায় একটু আগে আলোচনা করছি, মেবি প্রথম কোয়েশ্চেনের মধ্যে আলোচনা করছিলাম এটা, হ্যাঁ, সো স্কিপ। উদ্দীপকের গ্রাহক কোন ধরনের চেক উপস্থাপন করেন? জনাব আবদুল্লাহ একজন ব্যাংক কর্মকর্তা, তিনি বিভিন্ন ধরনের লেনদেন সম্পন্ন করেন, যেমন অর্থ জমাদান, উত্তোলন, অর্থ স্থানান্তর ইত্যাদি। একজন গ্রাহক
ব্যাংকে একটি অধিক নিরাপদ চেক উপস্থাপন করেন যার অধিক অর্থ উত্তোলন করা যায়, তাহলে কি বলছে? অধিক কি বলছে? অধিক নিরাপদ। অধিক নিরাপদ যখন বলছে তাহলে হচ্ছে আমরা কি বুঝে নিব? এটা হচ্ছে ধাক্কাটা চেক। ঠিক আছে। জনাব আব্দুল্লাহ লক্ষ্য করলেন গ্রাহকের উপস্থিত চেক আদেশটা স্বাক্ষর ও ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের গরমিল আছে। তিনি ম্যানেজারের সাথে চেকটির ব্যাপারে কথা বললেন। ওকে, ম্যানেজারের আদেশে চেকটি প্রত্যাখ্যান করা হয়। ঠিক আছে। এখন কোন ধরনের চেক সেটা তো আমরা বুঝে গেছি, সেটা হচ্ছে ধাক্কাটা চেক। ঠিক আছে। এখন কি বলছে? উদ্দীপকের যে চেকটি প্রত্যাখ্যান করা হয়েছে সেটি কি যৌক্তিক সেটা নিয়ে হচ্ছে আলোচনা করতে বলছে আর কি। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে আলোচনা করা যায়। দেখো, আমরা জানি কি, আমরা জানি যে হচ্ছে গ্রাহকের স্বাক্ষর কিন্তু ইয়ার কাছে থাকে, কার কাছে? ব্যাংকের কাছে থাকে। আর ওই স্বাক্ষরের অর্থাৎ নমুনা স্বাক্ষরের সাথে মিলাই মিলাই কিন্তু ওরা চেকের স্বাক্ষরটা মানে হচ্ছে নমুনা স্বাক্ষরের মধ্যে যে স্বাক্ষরগুলো থাকে সেগুলোর সাথে ব্যাংকে চেকের স্বাক্ষরটা ম্যাচ করে। যদি ম্যাচ পায় তখন হচ্ছে ওরা টাকাটা দেয়, আর যদি মিসম্যাচ পায় তাহলে হচ্ছে কি করে? তারা হচ্ছে রিজেক্ট করে বা প্রত্যাহার করে। ঠিক আছে, অর্থাৎ টাকা দেয় না। তাহলে এটা কেন? তাহলে এটা কি ইম্পর্টেন্ট নাকি আনইম্পর্টেন্ট তোমার কাছে? অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কেউ যদি তোমার চেক নকল করে তাহলে কিন্তু সেই নকল চেকটা তোমার ওই অর্থাৎ ব্যাংকের কাছে তোমার যে স্বাক্ষরগুলো কালেক্টেড আছে অর্থাৎ নমুনা স্বাক্ষরগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ম্যাচ হবে না। ঠিক আছে, তাহলে তখন ওরা হচ্ছে কি করে? ওরা হচ্ছে চেকটা রিজেক্ট করে। তাহলে তোমার অ্যাকাউন্টের সেফটিটা বাড়লো। এখন তোমাদেরকে একটা মানে একটা বইয়ের বাইরে একটা ইনফরমেশন দিচ্ছি আর কি। যেমন ধরো তোমার নমুনা স্বাক্ষর যখন নাও, হ্যাঁ, মানে তোমার নমুনা স্বাক্ষর যখন নেওয়া হয় আর কি, হ্যাঁ, ব্যাংকে। সাপোজ আমি লিখলাম, সাপোজ এটা হচ্ছে আমার নমুনা স্বাক্ষর, হ্যাঁ, এরকম হচ্ছে আমার নমুনা স্বাক্ষর। ঠিক আছে, মোকাররম। হ্যাঁ, এখন আমি যে লিখছি আমার একটা স্পিড আছে না, একটা গতি আছে না? যে গতিতে লিখছি সেটা কিন্তু কম্পিউটার হচ্ছে কি করে? এটা ডিটেক্ট করে নেয়। ঠিক আছে, আমি কত কত স্পিডে লিখছি, কত গতিতে লিখছি, এরকম করে আমার ছয়টা মেবি ছয়টা কি সাতটা আর কি এরকম কয়েকটা হচ্ছে তোমার স্বাক্ষর নেওয়া হয়। এই স্বাক্ষরগুলোর মধ্যে স্বাক্ষরগুলো হচ্ছে কম্পিউটারাইজডের মাধ্যমে হচ্ছে গতিগুলো নির্ণয় করে একটা গড় গতি নির্ণয় করা হয় আর কি। হ্যাঁ, ওই গড় গতিটাও কিন্তু তোমার মানে স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট করে। অর্থাৎ তোমার একদম হুবহু স্বাক্ষর নকল করে ফেলছে, ঠিক আছে, তবুও কিন্তু এটা ধরতে পারে কম্পিউটারে। কারণ হচ্ছে তোমার হুবহু যে যদি স্বাক্ষর নকল করা হয় তখন কিন্তু তোমার স্পিড আর ওর স্পিড কিন্তু সেম হবে না। ঠিক আছে, যার কারণে এটা কম্পিউটারের মধ্যে মানে ধরা পড়ে যায়। ঠিক আছে, সেজন্য হচ্ছে তখন সাথে সাথে ওই চেকটা প্রত্যাহার করা হয়। আর যদি বেশি সমস্যা মনে হয় তখন হচ্ছে কি করে? ব্যাংক কি করে? ব্যাংক হচ্ছে পুলিশকে রাখে, শেষ। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা হচ্ছে অবশ্যই যৌক্তিক একটা বিষয়। ওকে, এবার হচ্ছে আমরা 5 নম্বরটা দেখি। 5 নম্বরের মধ্যে কি বলছে দেখো। আদেশটা কে? আদেশটা হচ্ছে যে আদেশ অর্থাৎ যিনি বিনিময় বিল তৈরি করে এতে স্বাক্ষর দেয়, হ্যাঁ, তাকে হচ্ছে আদেশটা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কি একজন বিনিময় বিল তৈরি করছে, বিনিময় বিল তৈরি করে কি করছে? স্বাক্ষর করছে, সে হচ্ছে আদেশটা। তারপর আসো খ নম্বর। চেকের অনুমোদন কেন প্রয়োজন? কারণ হচ্ছে চেকের অনুমোদনের মাধ্যমে হচ্ছে কি মালিকানা স্থানান্তর করা যায় বা মালিকানা চেঞ্জ করা যায়, সেজন্য হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, এরপর আসো গ। গতে কি বলছে? উদ্দীপকের মিস্টার কামাল কোন ধরনের দলিল প্রাপ্ত হন? দেখো, মিস্টার কামাল হচ্ছে একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের নিকট বাকিতে বিক্রয়কৃত 1,00,000 টাকার মালের মূল্য বাবদ 3 মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল প্রাপ্ত হন তিনি। আচ্ছা দেখো, কিছুদিন পর মিস্টার কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্ত হন। তাছাড়া এত তারিখে একটা প্রাপ্ত চেকটির টাকা উত্তোলনের জন্য এত তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকের অন্যান্য সব শর্ত পূরণ ও হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলেও ব্যাংক চেকটি প্রত্যাহার করে। ঠিক আছে, এখন প্রথমে কি বলছো? উদ্দীপকে মিস্টার কামাল কোন ধরনের দলিল প্রাপ্ত হন? দেখো, প্রথম হচ্ছে 1,00,000 টাকার মাল বিক্রয় করছে, 3 মাস পরে দিবে, এরকম সালাম স্বাক্ষরিত একটা দলিল প্রাপ্ত হন। তাহলে এটা আমরা কি কি বলতে পারি? এটা হচ্ছে অবশ্যই একটা বিনিময় বিল প্রাপ্ত হয়েছে। ঠিক আছে,
কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে মানে হচ্ছে কি একটা স্বাক্ষর প্রাপ্ত হচ্ছে পাইছে আর কি, হ্যাঁ, একটা বিল পাইছে যেখানের মধ্যে লেখা আছে কি আমি এত তারিখের মধ্যে হচ্ছে টাকাটা দিব। সো ওইটা কি বিনিময় বিল, ঠিক আছে। এখন দেখো ঘ নম্বর, ব্যাংক কর্তৃক চেকটি প্রত্যাখ্যান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা জানি হচ্ছে চেকের মধ্যে হচ্ছে একটা চেক যদি 6 মাস ডেট অতিক্রম হয়ে যায়, অর্থাৎ আমি 1 তারিখ, ধরো না আমি যে তারিখের জন্য ইস্যু করছি সেই তারিখ থেকে 6 মাস পার হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে বাসি চেক হয়ে যায়। বাসি চেকের টাকা প্রদান করা হয় না নিয়ম অনুসারে, ঠিক আছে। আর 6 মাস পর্যন্ত হচ্ছে এটা ভ্যালিড থাকে আর কি, হ্যাঁ। 6 মাস যদি পার হয়ে যায় তাহলে হচ্ছে আবার রিনিউ করে নিতে হয় চেকটা, এটা হচ্ছে কারণ। আর এখানে তো তোমরা দেখতেছো যে কি আছে, 1 এপ্রিলে ইস্যু করছে, 15 নভেম্বর কি করছে জমা দিছে, তাহলে সেটা 6 মাসের অধিক হয়ে গেছে সময়টা, ঠিক আছে না। 6 নম্বর, নমুনা স্বাক্ষর কার্ড কি সেগুলো আমরা পড়ছি অনেকবার। ব্যাংক কেন হিসাবের গোপনীয়তা রক্ষা করে এটাও আমরা আগের চ্যাপ্টারে পড়ছি, মেবি চ্যাপ্টার 4 এর মধ্যে পড়ছিলাম, ঠিক আছে। আর এজন্য হচ্ছে তোমাদেরকে বলি যে হচ্ছে সিরিয়ালি আসবে, ওকে। গ নম্বরে আসো, উদ্দীপকের মিস্টার এস প্রাপ্ত প্রথম চেকটা কোন ধরনের ব্যাখ্যা করো। মিস্টার এস একজন পাইকারি ব্যবসায়ী, তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেছেন। তিনি ক্রেতা মিস্টার আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মিস্টার এস এর পাশাপাশি অথবা আদেশ অনুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল। তাহলে এটা কোন ধরনের চেক, এটা হচ্ছে আদেশ চেক, সরি আদেশ চেক বলতেছি, হুকুম চেক, হ্যাঁ। তাহলে প্রথম চেকটা হচ্ছে হুকুম চেক, আমরা পেয়ে গেছি, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। ঘ নম্বরে দেখো, উদ্দীপকে মিস্টার এস এর প্রাপ্ত দ্বিতীয় চেকটি অধিক নিরাপদ, ঠিক আছে। অপর ক্রেতা মিস্টার হাসামের নিকট হতে বিক্রিত পণ্যের মূল্য বাবদ একটি চেক প্রাপ্ত হন। চেকটির বাম কোণে আড়াআড়ি সমান্তরাল দুটা টান ছিল। তাহলে এটা কোন ধরনের চেক, এটা হচ্ছে কি দাগ কাটা চেক। তাহলে আমরা কিন্তু প্রথমের দিকে বলছিলাম সেফটির দিক দিয়ে প্রথমে হচ্ছে দাগ কাটা চেক, তারপর হচ্ছে হুকুম চেক, তারপর হচ্ছে কি বাহক চেক, ঠিক আছে না। তাহলে এটাই আর কি, হ্যাঁ। এখন কেন দাগ কাটা চেক অধিক নিরাপদ সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করছিলাম। সো এখানে আর বলতেছি না, তোমরা জাস্ট পড়ে যাও, তাহলে হচ্ছে আমার কথার সাথে মিল পাবা। মিল পাইলে হচ্ছে তোমাদের মনে থাকবে আর কি, হ্যাঁ, ভালো মতো মনে থাকবে। এবার আসো 7 নম্বর। 7 নম্বর কি, ফাঁকা চেক। আচ্ছা, আমরা কিন্তু এর আগে একটা খোলা চেক দেখছিলাম না, দেখো খোলা চেকটা কিরকম ছিল। খোলা চেক, খোলা চেক কি বলছে, ও আচ্ছা, ওকে। খোলা চেক আর ফাঁকা চেকের মধ্যে হচ্ছে একটা মিসম্যাচ হয়ে গেছে আমার, সরি ফর দ্যাট। খোলা চেক হচ্ছে কোনটা, যে চেকে কোনো দাগ কাটা থাকে না, হ্যাঁ, যে চেকের মধ্যে কোনো দাগ কাটা থাকবে না, এমনি স্বাভাবিক একটা চেক, তাহলে সেটা হচ্ছে কি খোলা চেক। আর ফাঁকা চেক হচ্ছে ওইটাই, ফাঁকা চেক হচ্ছে সব কিছু পূরণ করা থাকবে, জাস্ট টাকার অ্যামাউন্টটা পূরণ করা থাকবে না, ওইটা হচ্ছে তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী কি করবা, পূরণ করে নিবা, ঠিক আছে। তাহলে সেটা হয়ে গেল আমাদের ফাঁকা চেক। এবার খ নম্বর দেখো, হারানো চেকের জন্য করণীয় ব্যাখ্যা করো। হারানো চেকের জন্য করণীয় আমরা কি পড়ছিলাম আগের ক্লাসে, করছিলাম না, পড়ি নাই হয়তো। আচ্ছা যাক, হারানো চেকের জন্য করণীয় হচ্ছে, তোমার যখন একটা চেক হারিয়ে যাবে তখন তুমি কি করবা, তোমার মাথায় কি আসে, প্রথমে তুমি হচ্ছে ব্যাংকে ফোন দিবা, যে ব্রাঞ্চের মধ্যে তোমার অ্যাকাউন্ট আছে আর কি, হ্যাঁ। অথবা তোমার যদি বিভিন্ন ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে তুমি হেড অফিসে ফোন দিবা, হেড অফিসে ফোন দিয়ে বলবে যে হচ্ছে আমার এই একটা চেক এর নামে ইস্যু করা হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত, আমার এত নাম্বার চেকটা হচ্ছে ইস্যু করা হয়েছে, যেটা কি হয়েছে হারিয়ে গেছে, আমি চাচ্ছি যে ওই চেকটা আপনি পেমেন্ট ক্যান্সেল করে দেন, ঠিক আছে, এরকম বলবে। সো ইনিশিয়ালি হচ্ছে এটা বলবে আর কি, হ্যাঁ। পরে গিয়ে আবার অ্যাপ্লিকেশন করা লাগে, যে ওদের ফর্মালি যেটা অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে করা লাগে। ইনিশিয়ালি হচ্ছে আমরা ফোন করে বলে দেয়, যাতে হচ্ছে যদি আবার অ্যাপ্লিকেশন করতে টাইম লেগে যায়, হ্যাঁ, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে গেছে, ততক্ষণে যদি কেউ টাকা নিয়ে ফেলে তখন তো সমস্যা। সো ইনিশিয়ালি হচ্ছে আমরা ফোন করে বলে, পরে গিয়ে হচ্ছে কি করে সাদা কাগজের মধ্যে অ্যাপ্লিকেশন লিখে, ঠিক আছে। গ নম্বর দেখো, মিস্টার ফাহিম দেনাদারের কাছ থেকে যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক,
ঠিক আছে। তাহলে জনাব ফাহিম 15 এত তারিখে তার দেনাদারের কাছ থেকে হচ্ছে একটা চেক পাইছে, চেকের প্রাপকের নামের স্থানে মিস্টার ফাহিম অথবা আদেশ অনুসারে কথাটা লেখা ছিল। তাহলে আদেশ অনুসারে কথাটা লেখা থাকলে এটা কোন ধরনের চেক? হুকুম চেক। এখন হুকুম চেকের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপর বলতে হচ্ছে এটা মিল আছে, সো এটা হচ্ছে হুকুম চেক। তারপর ঘ নম্বরে দেখো, উদ্দীপকে উল্লিখিত ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের কারণ বিশ্লেষণ করো। হইতে পারে আবার ওইটা বাসি চেক হয়ে গেছে, যার কারণে হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে পড়ে দেখি। জনাব ফাহিম ব্যস্ততার কারণে চেকটি ব্যাংকে জমা দিতে ভুলে যান পরবর্তীতে এত তারিখে। তাহলে এই তারিখ থেকে এই তারিখ আর এই তারিখের ব্যবধান হচ্ছে 180 দিন বা 6 মাস পার হয়ে গেছে, যার কারণে এটা বাসি চেক হয়ে গেছে। সো বাসি চেক হলে কি করে? টাকা পরিশোধ করে না, তখন কি করতে হয়? চেকটা রিনিউ করা লাগে। ঠিক আছে, তাহলে আমরা সবকিছু বুঝছি। আচ্ছা এবার আসা হচ্ছে আমরা 8 নম্বরটা দেখি। চেকের আদেশটা কে? চেকের আদেশটা তো আমরা বলছিলাম, হ্যাঁ চেকের আদেশটা হচ্ছে যে ব্যক্তি চেকে স্বাক্ষর করে, হ্যাঁ নিজেকে অথবা অন্য কাউকে একটা শর্তহীন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা প্রদান করতে বলে, সে হচ্ছে আদেশটা। ঠিক আছে, এখন বাসি চেকের টাকা কেন ব্যাংক পরিশোধ করে না? কারণ হচ্ছে নিয়মের বাইরে। আর কেন নিয়মের বাইরে? কারণ হচ্ছে এটাই নিয়ম। কারণ হচ্ছে নিয়ম হচ্ছে 6 মাসের মধ্যে হচ্ছে যদি টাকাটা জমা দেয় তাহলে হচ্ছে পরিশোধ করবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম আর কি। সো নিয়মের মধ্যে পড়ে না, সো হচ্ছে বাসি চেকের টাকা হচ্ছে পরিশোধ করে না সেজন্য। উদ্দীপকে বর্ণিত 2 লক্ষ টাকা চেকটা কোন ধরনের? দেখো, এক্স হচ্ছে একজন ব্যবসায়ী, তিনি বিভিন্ন প্রকার পণ্য খুচরা ও পাইকারি বিক্রয়ের প্রেক্ষিতে ওয়াই ট্রেডার্সের নিকট থেকে 2 লক্ষ ও 5 লক্ষ টাকা দুইটা চেক গ্রহণ করছে। 2 লক্ষ টাকার চেকটা হচ্ছে ব্যাংকে জমা দিয়ে নগদ অর্থ উত্তোলন করতে পারছে, তাহলে হচ্ছে এটা কি বাহক চেক। 5 লক্ষ টাকা চেকটা তার হিসাবে জমা করে পরবর্তীতে উত্তোলন করতে পারবে, তাহলে হচ্ছে এটা কোন ধরনের চেক? এটা হচ্ছে দাগ কাটা চেক। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। এখন ঘ নম্বরে কি বলছে? উদ্দীপকে উল্লিখিত 5 লক্ষ টাকা চেকটি অর্থ সংগ্রহে হচ্ছে অধিক নিরাপদ। তাহলে তোমরা এখানে বর্ণনা করবা কি বাহক চেক থেকে দাগ কাটা চেক অধিক বেশি নিরাপদ কেন, সেটা হচ্ছে ব্যাখ্যা করবা আর কি। হ্যাঁ, সো আর এগুলো তো আমি সবগুলো প্রথম দিকে বলে দিছি, সো আর কিছু বলতেছি না। আচ্ছা এখানে দেখো আদেশটাকে ইংলিশে কি বলে? ড্রয়ার বলে। আচ্ছা এবার আসো 9 নম্বর চেক। আর উপহার চেক কি? উপহার চেক হচ্ছে এগুলো হচ্ছে বিশেষ রকমের চেক আর কি। হ্যাঁ, উপহার প্রদানের জন্য যে চেকগুলো জেনারেলি ইস্যু করা হয় সেগুলো হচ্ছে উপহার চেক। এরপর হচ্ছে দেখো বাহক চেক কম নিরাপদ কেন, সেগুলো আমরা সবাই জানি, সো আর বলতেছি না। উদ্দীপক উল্লিখিত চেকটির টাকা প্রদানে ব্যাংকের অপারগতার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, কি বলছে? ফেনীর ব্যবসায়ী জনাব নবী ঢাকার চকবাজারের ব্যবসায়ী জনাব করিমকে পাওনা টাকা পরিশোধের নিমিত্তে 1 জানুয়ারি 2022 তারিখে একটি চেক প্রদান করে। জনাব করিম 1 আগস্ট তারিখে চেকটি নিয়ে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে, কারণ হচ্ছে 8 মাস হয়ে গেছে বাসি চেক, সো টাকা প্রদান করবে না। ঘ নাম্বার, জনাব করিমের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব কি? অবশ্যই সম্ভব। হ্যাঁ, কিভাবে সম্ভব? যে চেকটা ইস্যু করছে, হ্যাঁ যে চেকটা ইস্যু করছে ওর কাছে গিয়ে যদি এই বিষয়টা বুঝে বলে, তাহলে হচ্ছে ও আবার নতুন করে একটা চেক ইস্যু করে দিবে। ওই চেকটা হচ্ছে ইস্যু করে দিলে ওই চেকটা দিয়ে আর কি ও আবার টাকাটা পাবে। হ্যাঁ, সো এগুলো কোনো বিষয় না, একটু ঝামেলা হয়, বাট আলটিমেটলি এই সব টাকাগুলো আদায় করা সম্ভব। ওকে, দেখো তোমরা হচ্ছে পড়ে নাও। ওকে, আমরা এবার 10 নম্বরটা দেখবো। ঠিক আছে, এমআইসিআর এর পূর্ণরূপ কি? এমআইসিআর এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ঠিক আছে, এটা সাধারণত এমআইসিআরটা ইউজ করা হয় সাধারণত হচ্ছে ওই যেটা বললাম সিগনেচারটার ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, সিগনেচার ডিটেকশনে হ্যাঁ এটা হচ্ছে ইউজ করা হয়, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ওকে, আর হচ্ছে তোমরা হচ্ছে চেষ্টা করবা যত সম্ভব শুদ্ধ করে লেখার, কারণ যদি তোমার একটা বানানো ভুল যায় এখানে তাহলে তোমার 1 নম্বর গেছে। এরপর দেখো, ধারক হলেন চেকের দখলপ্রাপ্ত বাহক। দেখো ধারক মানে কি? চেকটা আমি একটা চেক বানাইছি, সেটা তোমাকে দিছি, তোমার নামে ইস্যু করি নাই, বাট তোমার কাছে দিছি। হ্যাঁ, তুমি চেকটা হাতে নিছো জাস্ট, বাট ওইখানে চেকের মধ্যে তোমার নাম নাই,
তুমি জাস্ট একটা হাতে নিছো চেকটা, ঠিক আছে? তাহলে কি হইলো, তুমি হচ্ছে চেকের মানে চেকের দখলটা হচ্ছে শুধু তোমার কাছে আছে, বাট আলটিমেটলি টাকাটা কিন্তু তোমার কাছে যাচ্ছে না। টাকাটা কার কাছে যাবে? যার নামে লেখা আছে তার নামেই যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা আর কি। ধারক হলেন চেকের দখলপ্রাপ্ত বাহক, এটা আর বেশি কিছু নেই। এবার গ নম্বর আসো। জনাব মহসিন কর্তৃক ইস্যুকৃত চেকটি কোন ধরনের দাগ কাটা চেক? ওকে ফাইন। এখন কোন ধরনের দাগ কাটা চেক, ঠিক আছে? জনাব মহসিন তার পাওনাদার জনাব তাহসিনকে 1,00,000 টাকার একটি চেক প্রদান করেন। জনাব মহসিন চেকের উপরে বাম কোণে দুটি আড়াআড়ি দাগ টেনে প্রাপকের হিসাব লিখে দিছে। তাহলে যদি প্রাপকের হিসাব লেখা থাকে শুধু, তাহলে সেটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। আর যদি কোনো ব্যাংকের নাম লেখা থাকে অথবা ব্যাংকের নাম প্লাস ব্রাঞ্চের নাম লেখা থাকে, তাহলে সেটা হবে কি? সেটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা দাগ কাটা চেক কোন ধরনের সেটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? তাহলে তোমরা কি করবা, এই এই কথাগুলো আর কি আমি যেগুলো বলছি সেগুলো লিখে যদি বলো যে হচ্ছে এটা দাগ কাটা চেক, মানে সাধারণ দাগ কাটা চেকের সাথে বৈশিষ্ট্যগুলো মিলে বিধায় ওটাকে আমরা কি বলতে পারি? দাগ কাটা চেক, সাধারণভাবে দাগ কাটা চেক বলতে পারি। উদ্দীপক উল্লিখিত চেকটি ব্যাংকের ঋণ দান সামর্থ্যকে বৃদ্ধি করে। আচ্ছা দেখো, জনাব তাহসিন চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি তার ব্যাংক হিসাবে জমা দেওয়ার পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, এখন দেখো প্রাপকের হিসাবে কি করছে, মানে অর্থাৎ ও তো দিছে দাগ কাটা চেক। দাগ কাটা চেক দিলে কি হবে? দাগ কাটা চেক দিলে হচ্ছে মানে হচ্ছে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি হবে? জমা হবে। এখন ও চাইলে হচ্ছে ওখান থেকে উত্তোলন করতে পারবে, কিন্তু ব্যাংক বলতেছে হচ্ছে না, তুমি হচ্ছে এখানে জমা রাখো, আস্তে আস্তে উত্তোলন করিও, সবগুলো একসাথে উত্তোলন করার প্রয়োজন নেই। তাহলে এখন ঋণ দান সামর্থ্যকে কিভাবে বৃদ্ধি করে? এখন সেটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, সাপোজ ওর কাছে 10,00,000 টাকা আসছে, ও যদি একসাথে 10,00,000 টাকা যদি বের করে ফেলে, তাহলে ব্যাংকের কিন্তু 10,00,000 টাকা কমে যাচ্ছে, ঠিক আছে? জমা আমানত হিসাবে 10,00,000 টাকা কমে যাচ্ছে, ঠিক আছে? এখন ব্যাংকে যদি টাকা কমে যায়, তাহলে ও ঋণ দিবে কোত্থেকে, ঠিক আছে? যদি ব্যাংকের কাছে 10,00,000 টাকার মধ্যে 9,00,000 টাকা থাকে, যদি 1,00,000 টাকা উত্তোলন করে ফেলেন, 9,00,000 টাকাও থাকে, তাহলে কিন্তু এটা ব্যাংকের জন্য লাভ। কারণ হচ্ছে ওই 9,00,000 টাকা ও ব্যাংক নিজের কাছে জমা রাখতে পারতেছে, প্লাস কি করতে পারতেছে? ঋণ দিতে পারতেছে। তাহলে এটা কি করে? ব্যাংকের ঋণ দান সামর্থ্যকে বৃদ্ধি করে। হুম এই যে দেখো এখানে গ নম্বরের মধ্যে দেখো এই শব্দগুলো যদি থাকে, হ্যাঁ, এন্ড কোং অথবা প্রাপকের হিসাব অথবা হস্তান্তরযোগ্য নয় ইত্যাদি যদি লেখা থাকে, তাহলে সেটা কি? সাধারণভাবে দাগ কাটা চেক। আর বিশেষভাবে দাগ কাটা চেক হলে কি বলছিলাম? অবশ্যই কি থাকবে? ব্যাংকের নাম উল্লেখ থাকবে, অথবা ব্যাংকের নাম প্লাস ব্রাঞ্চের নামও উল্লেখ থাকবে, ঠিক আছে? আচ্ছা, বিনিময় বিল কি? এতক্ষণ তো আমরা পড়ছিলাম, অনেকবার পড়ছি, সো আর বলতেছি না। হুকুম চেক, বাহক চেক অপেক্ষা অধিকতর নিরাপদ, সেগুলো আমরা জানি। উদ্দীপকের 1 নং চিত্রের চেকটি কোন ধরনের চেক, অর্থাৎ এটা কোন ধরনের চেক, তাহলে সেটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখো তো অথবা বাহককে লেখা আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা কি? বাহক চেক। হ্যাঁ, এখন দেখো আবার এটা কি আছে? এটা হচ্ছে অথবা বাহককে, এখানেও লেখা আছে, তাহলে কি? এটাও বাহক, এটাও বাহক। আবার এখানে দেখো, এখানেও হচ্ছে কি আছে? দাগ কাটা আছে। বাহক চেকের মধ্যে যদি আড়াআড়ি দুইটা টান দেয় বাম কোনায়, তাহলে সেটা হয়ে যায় দাগ কাটা। আবার এখানে আছে শুধু হিসাবে প্রদেয়, তাহলে এটা হইল কি? সাধারণভাবে দাগ কাটা। আর এখানে আছে সোনালী ব্যাংক লিমিটেড, তাহলে এটা কি হইলো? বিশেষভাবে দাগ কাটা চেক, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা কি হয়ে গেল? এটা হয়ে গেছে দাগ কাটা। অর্থাৎ বাহক চেকের মধ্যে যখনই তুমি দাগ কেটে ফেলবে, তখন সেটা দাগ কাটা, তখন সেটা আর বাহক চেক থাকে না। তখন এখানে যাই লেখা থাকুক, বাহককে লেখা থাকুক বা অন্য কিছু যাই কিছু লেখা থাকুক, সেটা হয়ে যাবে দাগ কাটা চেক, ঠিক আছে? তাহলে এটা কি? সাধারণভাবে দাগ কাটা চেক। এমন দাগ কাটা চেক কেন সেটা তো আমি বলেই দিছি, ঠিক আছে? সো তোমরা হচ্ছে এভাবে লিখবা। তারপর ঘ নম্বর দেখো, উদ্দীপকের উভয় চেকের বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করো। হ্যাঁ, এখন একটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক, আর একটা হচ্ছে কি? বিশেষভাবে দাগ কাটা চেক, ঠিক আছে? বিশেষ সাধারণভাবে দাগ কাটা চেক কি?
আহ, আচ্ছা, যদি আমি তুলনা করে বলি তাহলে হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেকের ক্ষেত্রে কি হয়, সাধারণ দাগ কাটা চেকের মধ্যে হচ্ছে হিসাবের প্রদেয়, এই এই দুইটা ওয়ার্ড লেখা থাকে আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে মানে গ্রাহক বা প্রাপক তার যে কোনো ব্যাংকের মধ্যে জমা দিয়ে, যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের মধ্যে জমা দিয়ে ও হচ্ছে টাকাটা নিজ অ্যাকাউন্টে নিতে পারবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা বিশেষভাবে দাগ কাটা চেকের কথা বলি তাহলে দেখো এখানে কিন্তু সোনালী ব্যাংক লিমিটেড লিখে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে কিন্তু এটা অবশ্যই সোনালী ব্যাংক লিমিটেডের মাধ্যমে হচ্ছে নিতে হবে আর কি, হ্যাঁ। এই চেকটা অবশ্যই সোনালী ব্যাংকের মধ্যে গিয়ে কি জমা করতে হবে, আর যেখানে জমা করবে অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে জমা করতে পারবে, কারণ হচ্ছে এখানে ব্রাঞ্চের কোনো উল্লেখ নেই, ঠিক আছে। আর সোনালী ব্যাংকের মধ্যে হচ্ছে অবশ্যই বাধ্যতামূলকভাবে প্রাপকের কি থাকতে হবে, অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। আর যদি এখানে ব্রাঞ্চ উল্লেখ করা থাকতো তাহলে কি হতো, সেটাও বিশেষভাবে দাগ কাটা চেক হতো, আর হচ্ছে কি সোনালী ব্যাংকের ওই ব্রাঞ্চে গিয়ে হচ্ছে জমা দিতে হতো, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আচ্ছা, এবার হচ্ছে আমরা 12 নম্বরটা দেখি, হ্যাঁ। চেকের আদেশটাকে চেকের প্রকৃত ধারক বলতে কি বোঝায় এগুলো নিয়ে তো আলোচনা করছি, এগুলো নিয়ে আর বলতেছি না। উদ্দীপকের চেকটি কোন ধরনের চেক? ফাইন। 15তম জন্মদিনে এত তারিখে একটি চেক প্রদান করছে এবং তাকে তার ইচ্ছে মতো টাকার অঙ্ক লিখে নিতে বলছে, তাহলে হচ্ছে এটা কোন ধরনের চেক? ফাঁকা চেক। ফাঁকা চেকের মধ্যে কোনো টাকার অঙ্ক লেখা থাকে না, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা ফাঁকা চেক। ঘ নম্বর দেখো, উদ্দীপকের চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হওয়ার কারণ হচ্ছে, এই দেখো এত তারিখে ইস্যু করছে, এত তারিখে জমা দিচ্ছে, তাহলে হচ্ছে কি ডিফারেন্সটা 6 মাস বা 180 দিনের অধিক হয়ে গেছে, সেজন্য হচ্ছে ওরা সিম্পল ভাবে প্রত্যাখ্যান করছে আর কি, হ্যাঁ। আর এটা অবশ্যই প্রত্যাখ্যান করা যৌক্তিক। তো 12 নম্বরও শেষ আমাদের। দেখো তোমরা কিন্তু পড়ে নিবা, না হলে কিন্তু তোমাদের মনে থাকবে না কিছু, ঠিক আছে। আর যদি তোমরা পড়ো তখন হচ্ছে তোমরা কিভাবে লিখবা সেটা সম্পর্কে আরো ক্লিয়ার হবে, যদিও আমি বলে দিছিলাম প্রথম ক্লাসে, বাট তবুও। এবার দেখো অঙ্গীকারপত্র কি, অঙ্গীকারপত্র কি, বিনিময় বিল কি, সেগুলো কিন্তু আমি বলছি। অঙ্গীকারপত্র কি? অঙ্গীকারপত্র হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেওয়ার অঙ্গীকার করাকে হচ্ছে অঙ্গীকারপত্র বলে, হ্যাঁ। চেকে প্রামাণ্য দলিল বলা হয় কেন? কারণ হচ্ছে কি, দেখো আমানতকারী চাওয়ামাত্র ব্যাংক তার মানে প্রাপককে, তার গ্রাহককে হচ্ছে টাকা দিতে বাধ্য। যদি টাকা দিতে না পারে তাহলে সেটা ব্যাংকের ব্যর্থতা। মাঝে মধ্যে হচ্ছে আমাদের ব্যর্থতার জন্য হয়, যেমন ধরো বাসি চেক হয়ে গেল, তাহলে সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু সবকিছু যদি ঠিক থাকে তবুও যদি চেক দিতে না পারে তাহলে তার দায়ী কার? তার দায়ী হচ্ছে ব্যাংক, এটা আর কি কথা। এখন দেখো উদ্দীপক জনাব আমিন ক্রেতা জনাব হামিমের নিকট হতে কোন ধরনের চেক পেয়েছেন? ওকে, জনাব আমিন পণ্য বিক্রয় বাবদ ক্রেতা জনাব হামিমের নিকট হতে একটি চেক পেয়েছেন। চেকটি কি হয়েছে? চেকটি জনাব আমিন অথবা বাহককে টাকা 5 লক্ষ মাত্র দেওয়া হোক লেখা ছিল, ওকে ফাইন। বড় অঙ্কের চেক হওয়ায় তিনি চেকটির উপরিভাগের বাম কোণায় 2টি রেখা অঙ্কন করেন এবং অফিস সহায়ককে সেটি তার ব্যাংক হিসাবে জমা দেওয়ার কথা বলছে। তাহলে তাহলে এটা কোন ধরনের চেক? তোমরা এতক্ষণ বুঝতে পারতেছো হয়তো, তোমরা নিজে থেকে গ্যাস করো এটা কোন ধরনের চেক, ঠিক আছে। আমি আর বলতেছি না। উদ্দীপকে জনাব আমিনের চেকের অর্থ উত্তোলনের পদক্ষেপটি যৌক্তিকতা বর্ণনা করা, ঠিক আছে। বড় অঙ্কের চেক হয়, তিনি চেকটির উপরিভাগে বাম কোণায় হচ্ছে 2টি চেক অঙ্কন করছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে তো নিচে থেকে বের করতে বলছি, তবু হচ্ছে একটু দেখাই দিই তোমাদেরকে। এখানে হচ্ছে অথবা বাহক লেখা আছে, আর এখানে হচ্ছে কি বাম কোণায় 2টা রেখা অঙ্কন করছে, তাহলে অথবা বাহককে থাকলে সেটা বাহক চেক। আর যদি উপরে 2টা বাম কোণের 2টা দাগ দিয়ে দেয় তখন হয় কি, তখন হয়ে যায় কি দাগ কাটা চেক আর কি, হ্যাঁ। তাহলে এটা অর্থাৎ দাগ কাটা চেকের ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে বর্ণনা করবো, অর্থাৎ দাগ কাটা চেকের মধ্যে চুরি রোধ হয়, তারপর হচ্ছে কোনো বিপদের আশঙ্কা নাই, কোনো ভয়ের আশঙ্কা থাকে না, এই ব্লা 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 এগুলো কি মানে তোমরা হচ্ছে একটু বর্ণনা করে দিবা, ঠিক আছে। তারপর আসো প্রশ্ন নাম্বার 14।
হুকুম চেক কি বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সর্বজনীন কেন? ওকে ফাইন, একটা নতুন কোয়েশ্চেন পাইলাম, এটা জানি, ঠিক আছে। ওকে, বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার সর্বজনীন কেন, অর্থাৎ সিম্পল কথা হচ্ছে বিনিময় বিল অপেক্ষা চেকের ব্যবহার অধিক কেন, ঠিক আছে। বিনিময় বিল কারা ইউজ করে? বিনিময় বিল হচ্ছে যারা ব্যবসায়ী শুধুমাত্র তারা ইউজ করে, ঠিক আছে। ব্যবসায়ীর কাজের জন্য হচ্ছে বিনিময় বিল ইউজ করা হয়, কিন্তু চেক চেক হচ্ছে মানুষ অলমোস্ট সবাই ইউজ করে, ঠিক আছে না। যাদের সঞ্চয়ী হিসাব আছে তাদেরও বলতে গেলে চেক আছে, অর্থাৎ পাসবইকে চেক বইয়ের মতো ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে হচ্ছে চেক অধিক মানুষই ইউজ করে, যার কারণে হচ্ছে চেকের ব্যবহার সার্বজনীন। ওকে, এখন দেখো গ নম্বরে, আকাশের চেকটি কোন ধরনের চেক ব্যাখ্যা করো। জনাব সৌরভ তার দুজন পাওনাদার কমল ও আকাশের দুটি চেক প্রদান করেন। কমলকে প্রদত্ত চেকের বাম কোণায় দুইটা আড়াআড়ি সমান্তরাল দাগের মাঝে প্রাইম ব্যাংক লিমিটেড শব্দগুলো লিখে দিচ্ছে। তাহলে হচ্ছে এক, দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথমত কি, প্রথমত হচ্ছে দাগ কাটা চেক, ঠিক আছে। এবার দাগ কাটা চেকের মাধ্যমে হচ্ছে ব্যাংকের নাম লিখে দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের চেক হয়েছে? বিশেষভাবে দাগ কাটা চেক, ঠিক আছে। আকাশকে প্রদত্ত চেক হচ্ছে নামের শেষে অথবা বাহককে শব্দদ্বয় লেখা ছিল, তাহলে ওইটা কোন ধরনের চেক? বাহক চেক। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? আকাশের চেকটা হচ্ছে বাহক চেক। এরপর কি বলছে উদ্দীপকে, ডাচ বাংলা ব্যাংক কর্তৃক চেক গ্রহণের অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। অবশ্যই যৌক্তিক, কারণ হচ্ছে এখানে ব্যাংকের নাম লেখা ছিল প্রাইম ব্যাংক লিমিটেড। তুমি যদি অন্য কোনো ব্যাংকে যাও তাহলে অন্য কোনো ব্যাংক তোমাকে টাকাটা পরিশোধ করবে না, কারণ হচ্ছে যে ব্যাংকের নাম লেখা থাকবে ওই ব্যাংকে গিয়ে হচ্ছে তোমার ওই ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে তোমার টাকাটা নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমরা এখানে কি কি লিখবা? এখানে হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেকের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপর বলবো যে হচ্ছে যেহেতু এই চেকটা প্রাইম ব্যাংকের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সো ডাচ বাংলা ব্যাংকের কাছে গেলে কাজ হবে না। এগুলো হচ্ছে তোমরা একটু সাজায় গুছাই লিখবা। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমাদের আরও একটা চ্যাপ্টার শেষ, আমাদের চ্যাপ্টার 6 শেষ। এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আর আমি যেগুলো পড়াইছি আমি তো সংক্ষেপে বলে গেছি, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোটা হচ্ছে আমার দায়িত্ব, আর পড়ে নেওয়াটা হচ্ছে তোমাদের দায়িত্ব। আর তোমরা কীভাবে আনসার করবা সেটাও আমি বলে দিছি, অলমোস্ট সব কিছু বলে দিছি। জাস্ট তোমরা থিওরিগুলো এখানে হচ্ছে লাইন বাই লাইন পড়ে যাবা, ভিডিও পজ করে করে, ঠিক আছে। ওকে, নেক্সট আরেকটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।